সাল থেকে 2025 সাল অদ্যাবধি পর্যন্ত কিন্তু আমি কিন্তু এই পেশায় নিয়োজিত আছি। তো সেই সুবাদে আমার শুরু থেকে শেষ পর্যন্ত যে আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করব আপনাদেরকে বিন্দুমাত্র উপকার হলেও করার জন্য। আমাদের পরামর্শ আপনাদের যদি কাজে লাগে প্রকৃতপক্ষে, তাহলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে সন্ধিয়া উপজেলার চামরাইত এলাকায় আসছি। ভাই আমার পূর্ব পরিচিত, ওনার মুরগিতে কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় সেই সম্বন্ধে ভাইয়ের সাথে একটু দিক নির্দেশনা দিব যে কিভাবে সমাধান করা যায়। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, যাতে আপনাদের এই ধরনের সমস্যা হলে যাতে আপনারা এই সমস্যাগুলি কিভাবে তাড়াতাড়ি সলভ করবেন সেই বিষয়ে আলোচনা করব। তো আসুন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই যে আছি। আপনার যে এখন আপনার খামারে কি কি ধরনের সমস্যাগুলি আছে একটু বলেন। আমার খামারে তো মোটামুটি সমস্যা আজকে দীর্ঘদিন যাবতই। ওষুধও আমি অনেক টাকার প্রয়োগ করছি। এখন তো ওষুধ খাওয়াইছি, খাওয়ানোর পরে এখন আপনার যুক্তিতে আমি এই জেনটা দিছি 2-3 দিন আগে। এখন মোটামুটি কিছু ভালো লক্ষণ বোঝা যাইতাছে। এখন তো পরবর্তীতে কি হয় না হয় এটা তো আর বলা যায় না। তো একটু দেহের যদি ছাইরা দিতে হয় মুরগি, তাহলে আমি ছেড়ে দিব। আর যদি যদি ভালো লক্ষণ বুঝেন, পরামর্শ ভালো দেন, তাইলে মনে করেন যে হয়তো আমি আরো 2 মাস রাখবো। আচ্ছা, আর কি। আজকে জেনটা কয়দিন আপনি প্রয়োগ করছেন? জেনটা করছি 3 দিন। আচ্ছা, তো আমি তো আপনাকে বলছিলাম যে 4 থেকে 5 দিন আপনি দিবেন। হ্যাঁ, 3 দিন বলতে একদিন করছি আপনার সকালবেলা, পরে আবার 12 ঘন্টা পরে আবার বিকালবেলা আরেকটা করছি, এরপর 24 ঘন্টা পরে আরেকটা করছি, 24 ঘন্টা পর আরেকটা করছি। মানে ডোজ এভারেজে 4টা হয়েছে। হ্যাঁ, 4টা হয়েছে 3 দিনে। সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তো এই যে আপনার ফাউল কলারের এই যে সমস্যা, এই সমস্যা ইনজেকশন জেন্টামাইসিন দেওয়ার আগে আপনি কি কি ওষুধ ব্যবহার করছেন যদি বলবেন? অবশ্যই বলেন। জেন্টামাইসিন দেওয়ার আগে ব্যবহার করছি আপনার এই ফিরমেট বেট, হ্যাঁ, প্লাস এরপরে হয়েছে নিউ এক্সেল বেট, তারপর এই মিক্রোস্পুল বেট, তারপর আবার এই সুপার লিভো দিছি, এরপরে ডক্সিয়ে বেট দিছি। এগুলা আমি প্রায় 8-10 দিন যাবত খাওয়াইছি। এর আগে আরো 4টা ডোজ করছি। ওগুলা কি কি ওষুধ দিয়ে ডোজগুলি দিচ্ছেন? এইগুলো দেয়া দিছি আপনার, একবার দিছি আপনার ফ্লোশট, তারপর সুপার ম্যাট, হ্যাঁ, তারপর আবার দিছি মাইক্রোস্পট মনে দিছি। এগুলা চালাইছি আবার মনে 10 দিন। আচ্ছা, এরপর আবার দিছি আরো এক ডোজ দিছি, দিছি আপনার এটিবেট দিছি, টাইওজেন দিছি, এরপর রেসপুরেন দিছি, হ্যাঁ, সাথে আরেকটা কি দিছি যেমন এটা আমার সঠিক খেয়াল আইতাছে না। তো এইগুলো আমি অনেকদিন ওষুধ ব্যবহার করছি। এখন জেনটা দেওয়ার পরে মোটামুটি একটু পরিবর্তন ভালোই বোঝা যাইতাছে। তো এখন যেমন জেনটা দেওয়ার পরে মুরগিটা একটু পায়খানাটা পাতলা আর কি। এই এখন দেখি আপনারা কি যুক্তি দেন, যদি ভালো যুক্তি দেন। প্রিয় খামারিবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ফাউল কলারে কেন হয়, সেই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আরো বিস্তারিত কথা বলবো। তবে এর আগে বলে নেই, ফাউল কলারে সংক্রমণ হয়ে যায় তাহলে একমাত্র জেন্টামাইসিন ইনজেক্টেবল ছাড়া অন্য কোনো ডোজ দিলে তেমন আপনি কোনো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। আর কাঙ্ক্ষিত ফলাফল পাইলেও দেখা গেছে 1 সপ্তাহ পরে আপনার সেটা আবার আক্রান্ত হইতে পারে। আর জেন্টামাইসিন প্রয়োগ করার পদ্ধতিটা হলো, এটা যখন আপনি 3 থেকে 4 দিন যখন প্রয়োগ করবেন, এরপরেও দেখবেন যে 1.5 মাস বা 2 মাস পরেও এই ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হইতেছে, তখন কিন্তু আবারও আপনাকে জেন্টামাইসিন ইনজেকশনটা কিন্তু পুশ করতে হবে। এই জন্য যতদিন পর্যন্ত আপনার এই ব্যাচের মুরগিগুলো থাকে ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু সেই প্যারাশনিগুলি করতে হবে। এই জন্য যাতে আপনার শেডের মধ্যে, আপনার খামারের মধ্যে ফাউল কলারে আক্রান্ত না হতে পারে, সেই জন্য যে কাজগুলি আছে সেই বিষয়গুলি আপনাদেরকে কিন্তু অবহিত থাকতে হবে। তো প্রিয় খামারিবৃন্দ, পর্যায়ক্রমে সকল বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনারা আমার সাথে থাকেন। মুরগিগুলিও কি আপনার ফাউল কলারে আক্রান্ত ছিল?
এইগুলি হ্যাঁ আক্রান্ত ছিল, কিন্তু বিশেষ করে এই জেনটা ইনজেকশন দেওয়ার পরে হয়তো যে কোনো পা তার অবশ হয়ে গেছে। আচ্ছা, পা অবশ হয়েছে, সে তো দাঁড়াইতে পারে না, আমি মাটিত নিয়ে রাখছি। সব মুরগি যে আপনার শতভাগ সুস্থ হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। তো আসুন আরেকটু কিছু জিনিস আমরা দেখি। এই যে আপনারা দেখতে পারতেছেন যে এই যে ঘরের যে উপরের যে সাইডটা আছে, এই উপরের সাইডের মধ্যে আমার মনে হচ্ছে যে এখন আপনার মাকড়সার জালটা একটু কম, আগে হয়তো বা আরো অনেক পরিমাণে বেশি ছিল। তো আপনি কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে নেট ঘরের অবশ্যই পরিষ্কার রাখবেন, এবং আপনার ঘরের উপরে যাতে কোনো ধরনের মাকড়সা জাল যাতে প্রবেশ না করতে পারে সেইগুলিও আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার শেডের আশপাশে যাতে কোনো ধরনের পাখি অথবা ইঁদুর যাতে প্রবেশ না করতে পারে, এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আপনাকে নিতে হবে। এই জন্য শেডের আশপাশ যদি আপনার কোনো গাছ থাকে সেই গাছগুলি আপনাকে কেটে দিতে হবে। আপনার শেডের আশপাশে ভালো একটা বায়োসিকিউরিটির ব্যবস্থা রাখতে হবে, যাতে কোনো ধরনের পশু পাখি যাতে অবাধে আপনার শেডের আশপাশ দিয়ে বিচরণ না করতে পারে। আরেকটা ব্যাপার হলো, আপনি যখন শেডের ভিতরে আসেন তখন আপনি জীবাণুনাশক ঔষধ, ভালো ঔষধ দিয়ে স্প্রে করে আপনি ঢুকবেন। বের হওয়ার পরে আপনি চলে গেলেন কাজ কাম সেরে, কিন্তু যখনই আপনি প্রবেশ করেন তখনই আপনি কিন্তু এই জীবাণুনাশকটা স্প্রে করবেন। আরেকটা ব্যাপার হলো যেটা খামারি বিন্দু আপনাদেরকে দেখাতে চাই, যে এই যে দেখেন লিটারের ব্যবস্থাটা, এইখানে আপনাদের কি করণীয় আছে সেটা আপনারা দেখবেন। যে এই লিটার একদিন পরে সাফ করেন বা 2 দিন পরে পরিষ্কার করেন, এইটা পরিষ্কারের পরবর্তী সময়ে আপনার যে করণীয়টা সেটা হলো জীবাণুনাশক ঔষধ এবং কাপড় কাচা সোডা একসাথে মিশ্রিত করে এই টোটাল ড্রেনটা ভালো করে ঝাড়ু দিয়ে নেড়ে চেড়ে সকল জায়গায় যাতে এই ঔষধের পানিগুলো পৌঁছায় ভালো করে আপনারা ধুয়ে দিবেন। এবং জীবাণুনাশক ঔষধ দিয়ে খাঁচার ভিতর দিয়েও আপনি স্প্রে করবেন, আবার মুরগির উপরেও আপনি স্প্রে করবেন। তাহলে এই যে জীবাণুগুলা এইগুলি আস্তে আস্তে মারা যাবে, সে আর বংশবৃদ্ধি করতে পারবে না। আর যদি আমরা এই প্রয়োজনীয় ব্যবস্থাগুলি আপনার না নিতে পারি, তাহলে আমরা কিন্তু যে কোনো সময় এই রোগে আমরা অবশ্যই আক্রান্ত হতে পারি। তো মানিক ভাইয়ের প্রতি দৃষ্টি থাকবে যে আপনি অবশ্যই এই দিকগুলি মেনটেন্স করে চলবেন। এখন 1000 মুরগি যদি আপনার 15 লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে, এই 15 লক্ষ টাকা যাতে আপনার নিরাপদ না থাকে, তাহলে তো আপনার ইনভেস্ট করে কোনো লাভ হলো না। এই জন্য এই 15 লক্ষ টাকা আপনার এই ব্যবসা থেকে উঠাতে হবে, উঠিয়ে পরে আপনাকে লাভের চিন্তা করতে হবে। এই জন্য যে প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো আপনাদের সামনে বলতেছি, সেই দিক নির্দেশনাগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, নতুবা কিন্তু আপনি লাভও পাবেন না। আর এই যে 15 লক্ষ টাকা যে আপনার ব্যবসার মধ্যে ইনভেস্ট করলেন, সেই ইনভেস্টের টাকাও আপনার যে কোনো মুহূর্তে সমস্যা হয়ে যেতে পারে। দেখতেছেন খামারি বৃন্দ যে এই মুরগিটার বয়স কিন্তু 100 সপ্তাহ পার হয়ে গেছে পর্যন্ত, কিন্তু এই মুরগিগুলি ভালো প্রোডাকশন ছিল। ভাই আমার খুব কাছের মানুষ, যদিও আমার কাছ থেকে প্রায় 15 কিলোমিটার তফাৎ আমার ওনার খামার। তো যদি কোনো সময় উনি সমস্যায় পড়েন তখনই আমার শরণাপন্ন হন। ওই দিন আমি বলছিলাম যে ফাউল কলারটা যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি এই রিজেক্ট পিরিয়ডের যে মুরগিগুলি আছে এই মুরগিগুলি আপনি বিক্রি করে দিবেন। তো মানিক ভাই, জি, এই মুরগিগুলি আল্লাহ পাক চাহে তো পুরোপুরি সুস্থ হওয়ার পরে আপনি এই মুরগিগুলা বিক্রি করে দেন। মুরগিগুলা বিক্রি করে দেওয়ার পরে যে আপনার যে এই ধরনের যে সমস্যাগুলি আছে, এই সাইডটা কাঁচা আছে, এই কাঁচা সাইডটা আপনি পাকা করে দেন। আর এই ঘরের ভিতর একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর বাহির দিয়ে আপনি একটা বায়ু সিকিউরিটির একটা ব্যবস্থা রাখবেন, যাতে শিয়াল কুকুর কোনো কিছুই যাতে আপনার পোল্ট্রির আশপাশে যাতে অবাধে বিচরণ না করতে পারে। আর হলো যে আমরা দেখতে পাচ্ছি এই যে নেটের একেবারে কাছাকাছি এখানে কলা গাছ আছে, বিভিন্ন প্রজাতির যে গাছপালাগুলি আছে, এই ঢালগুলি আপনি কেটে দিবেন। কারণ হলো এই যে গেসু ইঁদুরগুলি এই গাছ দিয়ে কিন্তু আপনার শেডের ভিতরে প্রবেশ করে। যে ইঁদুরগুলি এই যে আপনি দেখতেছেন যে খাবারের পাত্র, এই খাবারের পাত্র থেকে সে খাবার খাবে, এইখান দিয়ে সে কিন্তু আপনার পায়খানা করবে। সেই পায়খানাগুলি যদি থাকে তাহলে কিন্তু ফাউল কলারার যে জীবাণুটা আছে, সালমোনেলার যে জীবাণুটা আছে, এন্টারাইটিসের যে জীবাণুগুলি আছে, এই জীবাণুগুলো কিন্তু সে দিয়ে গেল। আপনি যতই ইনজেকশন দেন আর যতই আপনি ঔষধ দেন, প্রতিনিয়ত যদি আপনার শরীরের মধ্যে জীবাণু থাকে তাহলে ঔষধ দিয়ে এবং ভ্যাকসিন দিয়ে বা জেন্টামাইসিন দিয়ে কোনোই আপনি ফলাফল পাবেন না। এই জন্য করণীয় হলো রাত্রে আপনার পানির পাইপগুলি ভালো করে আপনি পরিষ্কার করে একবারে মুছে রাখবেন, শুকিয়ে রাখবেন। আর খাবারের পাত্রের যে ব্যাপারটা হলো
যদি অবশিষ্ট কোনো খাবার আপনার শেডের মধ্যে থাকে, পাইপের মধ্যে থাকে, তো এগুলো উঠিয়ে ফেলুন। পরবর্তীতে যে কাজটা, আপনি যদি পাইপগুলি আপনার উল্টিয়ে রাখতে পারেন তাহলে খুব ভালো। আর যদি আপনি উল্টিয়ে না রাখতে পারেন তাহলে যেটা হলো আপনার করণীয়, পটাশের পানি দিয়ে নিয়ে এই পাইপগুলি মুছে আপনি পুনরায় নতুন ভাবে আবার সুন্দর করে খাবার দেন। তাহলে দেখবেন পরবর্তীতে আপনার সেই মুরগিগুলো, আল্লাহ যদি তৌফিক দেয়, আপনার মুরগি ভালো থাকবে, আপনার ব্যবসা সফল হবে এবং আপনি সফল হবেন। নতুবা কিন্তু আপনি সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকবেন। তো আপনার যে সমস্যাগুলি হয়েছে, এই সমস্যার পরে যে ঔষধগুলি আপনি খাওয়াইলেন আপনার মুরগিরে, এটা আপনি একটা ক্ষতির সম্মুখীন হলেন, আপনার অনেক পরিমাণ খাবার আপনার লস হয়েছে, আপনার প্রোডাকশনে লস হয়েছে। তো দীর্ঘ একটা সময় পরে আপনি যোগাযোগ করছেন, তখন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই আমি কি করব। তখন কিন্তু আপনাকে আমি পরামর্শটা দিয়েছি যে ভাই জেন্টামাইসিন ইনজেকশন, জেন্টারেন, এটা আপনার মুরগিতে 4 থেকে 5 দিন আপনি ইউজ করেন, তাহলে হয়তো বা আপনি আল্লাহর রহমত ভালো ফলাফল পাবেন। জেন্টারেন ব্যবহারের পরে এবং আগে সবচেয়ে ভালো কোন ট্রিটমেন্টের আপনি ফলাফল পাইছেন, এই জিনিসটা আপনার খামারিদের উদ্দেশ্যে যদি একটু বলেন। ট্রিটমেন্ট তো আপনার যে ওষুধ দিছে 2-3 জনে দিছে, আপনার সবই একই সিস্টেমের ওষুধ, হয়তো খালি ওষুধের নামটা একটু পরিবর্তন, কিন্তু সবই আপনার কলেরা জাতীয় ওষুধ আর হইলো ঠান্ডার ওষুধ। তো লাস্ট পর্যায়ে আমি খাওয়াইছি আপনার ওষুধ দেওয়া হইলো আর নিউ এক্সেল আর মিকোস্পল বেট, আর দিছি আপনার ডক্সিয়া বেট। এডি দিয়ে আপনার লাস্ট পর্যায়ে আপনার ডোজ করছি আর কি 8 থেকে 10 দিন। তো সর্বোপরি মানে লাস্টে যখন আমরা জেন্টামাইসিনটা ইউজ করছেন, তখন আপনি আল্লাহর রহমত ভালো একটা ফলাফল পাইছেন। হ্যাঁ, ফলাফল এখন দেখা যাক আল্লাহ কোনটা করছে, তো বোঝা যা একটু ভালোই, তখন আরো 1 সপ্তাহ গেলে পরে বুঝুন যাইবো আর কি। তো আমরা এই যে দেখতে পাইতেছি আপনার শেডের ভিতরে এই যে দেশি মুরগি অবাধ বিচরণ করতেছে, এই যে দেশি মুরগি, আবার ওই যে আপনার দরজার সামনে দেশি মুরগি। তো তারা যাতে দেশি মুরগি এবং ঘরের ভিতরে যাতে পাখি প্রবেশ না করতে পারে, এই ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু আপনি আগামী ব্যাচ থেকে অবশ্যই নেবেন। আর ঘরটা একেবারে খোলামেলা রাখবেন, এই জায়গাটা আপনি পাকা করে নেবেন। খামারিবৃন্দ, আপনারা সকল সমস্যাগুলি দেখতে পাচ্ছেন যে কি সমস্যাগুলি হয়েছে এখানে। তো আপনারা এই ভিডিও থেকে বাস্তব একটা অভিজ্ঞতা নেবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে আপনার যোগাযোগ করতে পারবেন। আর আমরা চেষ্টা করব আপনার সমস্যাগুলি যেভাবে আপনার সলভ হয় সেই সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে। আমি কিন্তু দীর্ঘদিন থেকে এই পোলট্রি পেশায় নিয়োজিত, সেই 2001 সাল থেকে 2025 সাল অদ্যাবধি পর্যন্ত কিন্তু আমি কিন্তু এই পেশায় নিয়োজিত আছি। তো সেই সুবাদে আমার শুরু থেকে শেষ পর্যন্ত যে আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করব আপনাদেরকে মাত্র উপকার হলেও করার জন্য। আমাদের পরামর্শ আপনাদের যদি কাজে লাগে প্রকৃতপক্ষে, তাহলে আমরা উপকৃত হব ইনশাল্লাহ। খামারিদের উদ্দেশ্যে, প্রান্তিক খামারি এই দেশের মধ্যে যারা আছে, ক্ষুদ্র খামারি যারা 100 মুরগি দিয়ে শুরু করতে চায়, 200 মুরগি দিয়ে শুরু করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে তারা যদি এই পেশায় নিয়োজিত হয়, তারা যদি এই পেশায় আসে, তাহলে এই ব্যবসার আপনার লোকসান এবং সফলতার দিকটা নিয়ে যদি তাদেরকে দিক নির্দেশনমূলক একটু কথা বলতেন ভাই। অবশ্যই দিক নির্দেশনা বলতে, আমিও তো একসময় ছোট হয়েছিলাম, আমার মুরগি প্রথমে আমি দিই 1200। তা 1200 দেওয়ার ফলে আমি পরিশ্রম করছি অনেক, আমি লোক দিয়ে কাজ করাইছি না, নিজেই পরিশ্রম করছি। তা আলহামদুলিল্লাহ আমারও মনে হয় যে এটা বেস 5 বেস চলতেছে। তো ইনশাল্লাহ মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্নই রাখছি, যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতাম তাইলে আমি এত দূর আগাইতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালোই হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার থেকে। তো ইদানিং আল্লাহ জানে এই 100 পার হয়ে গেছে, কিন্তু এই সময়তে আমার অ্যাটাক করে বইছে। এতে এই সমস্যাটাতে হওয়াতে আপনার ফাউল কলারায় আক্রান্ত হওয়ার পর কতগুলি মুরগি আপনার মারা গেছে? হ্যাঁ, প্রায় 120-30টা মুরগি মারা গেছে। অনেকগুলি টাকা মোটামুটি আপনার লোকসানের মুখে তারপর হয়েছে। আমি ওষুধ কইলাম না যে আজকে 1.5 মাস যাবত ওষুধ খাওয়াইতেছি। আজকে 4 দিন যাবত আপনার মুরগি কোনো মরে না? না, আজকে 4-5 দিন যাবত মুরগি কোনো মরে না, আলহামদুলিল্লাহ। তো আমি যতটুকু জানি আপনি দীর্ঘ একটা সময় প্রবাসে ছিলেন। হ্যাঁ, দেশের বাহিরে ছিলেন? দেশের বাহিরে। কোন দেশে এবং কতদিন ছিলেন আপনি? আমি বাহিরে সৌদি আরবে ছিলাম, 12 বছর থেকে আইছি আর কি। আচ্ছা, 12 বছর থেকে আয়া পরে আমি আবার কাপড়ের দোকান দিছি মঠখোলা বাজারে।
তো কাপড়ের দোকানও মোটামুটি ভালোই ছিল, পরে আবার দেখলাম যে কাপড়ের অবস্থা, ব্যবসার অবস্থা বেশি ভালো না। বলে এটা যদি কিছু অন্য কোনো ধান্দা যদি না করি তাইলে তো হয়তো মনে হয় যে আরো ফেসে পড়াম। পরে এই কাপড়ের ব্যবসা মনে করুন যে মোটামুটি সারার মতন ওই, পরে আবার চিন্তা ভাবনা নিয়েছিলাম এইটা, তো এইটার থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। আপনি কতগুলি মুরগি দিয়ে শুরু করছিলেন পোল্ট্রি ব্যবসাটা? আমি পোল্ট্রি ব্যবসাটা শুরু করছি, আমি 1200 মুরগি দেওয়া শুরু করছি। আচ্ছা, এই এখন যে আছে আপনি এই ব্যবসাটার মধ্যে আসলেন, আপনি কি কোনো ব্যবসাটা আসার আগে কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? না, আমি ব্যবসার আসার আগে আমি কোনো প্রশিক্ষণ নেই নাই। পরামর্শে আপনি সফলতা অর্জন করছেন, যদি একটু বলেন। পরামর্শ বলতে আমার যে কিছু বন্ধু বান্ধব পুরানো আছিল, যারা খামারি আছে, তার কাছ থেকে কিছু পরামর্শ নিছি। ভালো যারা অভিজ্ঞতা কিছু লোক আছে, হ্যাঁ, তার কাছ থেকেও কিছু পরামর্শ নিছি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। পরিষ্কার পরিচ্ছন্ন হইলেও গিয়া আপনার এই মুরগিগুলা সুস্থ থাকে আর কি। যদি পরিষ্কার না রাখে তাইলে এই ব্যবসা দেওয়া কোনো সফল হইতে পারবো না আর কি। পরিষ্কার হইলো মূল, ভ্যাকসিন হইলেও পরে বা ওষুধও পরে, এই আর কি। প্রিয় খামারি, আসুন আমরা আমাদের খামারের প্রতি যত্নশীল হই। যত্রতত্র আমরা খামারে যে কোনো সময় প্রবেশ না করি, জীবাণুনাশক ঔষধ দিয়ে স্প্রে করি এবং আমার খামারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। নিয়মিত লিটার পরিষ্কার করে জীবাণুনাশক ঔষধ এবং কাপড় কাচার সোঁটা দিয়ে সমস্ত ঘরকে আমরা ধৌত করি। পাখিগুলো যেন আমাদের ঘরের মধ্যে যত্রতত্র প্রবেশ না করতে পারে সেই দিকে আমরা একটু নজর দেই, তাহলে আমরা খামার করে সফল হতে পারবো। আরেকটা ব্যাপার হলো, নিয়মিত কিন্তু আমাদেরকে ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিনগুলি যদি আমরা না করি তাহলে ঔষধ দিলে ঔষধে কোনো কাজই করবে না। তাই H5 বলেন, H9 বলেন, ফাউল কলেরা বলেন, শিডিউল অনুযায়ী যেন আমরা সকল ভ্যাকসিনগুলি প্রয়োগ করি, তাহলেই আমরা আমাদের খামারগুলিকে মুক্ত রাখবো। বর্তমান বাংলাদেশের যে আবহাওয়া বা রোগ ব্যাধির যে প্রকোপ, সেই জায়গার মধ্যে যদি আমরা ভ্যাকসিন প্রয়োগ না করি মুরগির মধ্যে, তাহলে অবশ্যই কিন্তু আমরা মুরগিগুলিকে ভালো রাখতে পারবো না। আর যদি আমাদের মুরগিকে ভালো না রাখতে পারি তাহলে আমরা ব্যবসা সফল হতে পারবো না। একটা সময় আপনাদেরকে নিয়ে কথা বললাম, আমার কথাগুলি যদি আপনাদের কোনো বিরক্তিবোধ মনে করেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অত্র ভিডিওতে যে আলোচনার দিক থেকে যে বিষয়গুলো ফুটে উঠেছে, আমরা সবাই যেন সেই বিষয়গুলি খেয়াল রাখতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।